শুল্ক বাড়ানোর প্রতিবাদে বেনাপোল দিয়ে ফল আমদানি বন্ধ। প্রভাব পড়েছে বাজারে। রমজান ঘিরে বিদেশ থেকে আসলো রেকর্ড পরিমাণ খেজুর, কমতে শুরু করেছে দাম। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। সংস্কারের আগে পরে ভোট নিয়ে ভিন্নমত ছাত্র সংগঠনগুলোর, সমাধানে তৎপর প্রশাসন। এবং তুরাগ তীরে জিকির আসকারে নিমগ্ন মুসল্লিরা। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের অনুমতি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আবার বেনাপোল বন্দরের রাজস্ব আয়ও লেগেছে ধাক্কা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে বিস্তারিত। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। ৯ জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র থেকে যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। এদিকে শুল্ক হার কমানোর সুযোগে রেকর্ড আমদানির কারণে দেশের বাজারে খেজুরের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্যাকেটে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। গত এক বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৫,০০০ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় অন্তত ৮,০০০ মেট্রিক টন বেশি। শেখাউত ত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৫,২২০ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। তার আগের বছর খেজুর আমদানি হয়েছিল ৬৭,৩২৩ মেট্রিক টন। এমনকি জানুয়ারি মাসে ৫১৯ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এবার আগেভাগেই শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকার এই ক্ষেত্রে যথেষ্ট ট্যাক্স কমিয়েছেন এবং ট্যাক্স কমানোর ফলে এখানে যথেষ্ট আমদানি বেড়েছে। কোনো রকম শ্রেণী বিভাগ ছাড়াই ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত আমদানিকৃত খেজুরের উপর মাত্র ৫০ সেন্ট থেকে ২.৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু ২০২৩-২৪ অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়। তবে গত মাসেই আজোয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম এবং আম্বর খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে ৩.৭৫ মার্কিন ডলার, আলজেরিয়া, টিউনিশিয়ান খেজুরে 2.30 মার্কিন ডলার, ইরাকের খেজুরে 1 মার্কিন ডলার শুল্ক হার নির্ধারণ করে দেওয়া হয়। ২০০ টাকার মাল এখন ১৮০০ টাকা চলেছে। সেরকম সব মাল কমে গেছে। আমরা বেচা কিনে একটু কম, আরো আশা করি বেচা কিনে হবে। গত বছর আমরা ৪,০০০ টাকা কার্টন বিক্রি করছিলাম ৩৯০০, এবছর ৩৩০০-৩৪০০ টাকা বিক্রি করতেছি আমরা। এছাড়া প্যাকেটজাত খেজুরে ২.৫ ডলার, বস্তা শুকনো খেজুরে ২ মার্কিন ডলার এবং ভেজা খেজুরে ৭০ সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়। গত এক সপ্তাহে ৫ কেজির প্যাকেট খেজুরে প্রকারভেদে দাম কমেছে ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। বর্তমানে মেটজুল ৪,১০০ টাকা, আজোয়া ৪,৫০০ টাকা, সাফাবি ৩,২০০ টাকা এবং মরিয়ম ৭,৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যাক্স কমার কথা যতটুকু কমাইছে
ততটুকু পরিপূর্ণ কমে না আর কি। খেজুরের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে, মানুষ কেনাকাটা করতে পারবে। সরকার খেজুর আমদানি শুল্ক কমালো, ট্যারিফ নিয়ে আপত্তি রয়ে গেছে ব্যবসায়ীদের। বিশেষ করে অতিরিক্ত ট্যারিফ নির্ধারণের কারণে খেজুরের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না বলে অভিযোগ তাদের। ওয়ার্ল্ড মার্কেটটা যাচাই করে খেজুরের ভ্যালুটা কিন্তু নির্ধারণ করা খুবই উচিত। এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে আসবে। যেভাবে ট্যাক্স কমাচ্ছে আরো কমানোর দরকার ছিল। এখন তো টোটালি ব্যবসা হচ্ছে না আমাদের, এতগুলি মাল আপনারা দেখেন কোনো কাস্টমার না আমাদের। বাংলাদেশে বছরে অন্তত ৮০,০০০ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা ৪০ থেকে ৫০,০০০ মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে ক্রেতায় সরগরম হয়ে উঠবে এই খেজুরের বাজার। আর ক্রেতারাও আশা করছেন এর মাঝে খেজুরের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ ৩৩ বছর পর উত্তাপ ছড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও চলছে তোড়জোড়। তবে সংস্কারের আগে ও পরে ভোট নিয়ে ভিন্ন মত রয়েছে ছাত্র সংগঠনগুলোর। মনির হোসেনের ছবি ও মোজাফফর হোসেন জয়ের তথ্যে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় আবাসিক ক্যাম্পাস এটি। বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে সারা বছরই আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয়টি। আবাসিক হলের প্রায় ১৫,০০০ শিক্ষার্থী সহাবস্থানে থাকলেও জাকসু নির্বাচন না হওয়ায় নেতৃত্বের অভাবী তারা। গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তন হলে দীর্ঘ ৩৩ বছর পর ক্যাম্পাস জুড়ে বইছে জাকসু নির্বাচনের আমেজ। হল, ক্যাফেটেরিয়া এবং টং চায়ের দোকানগুলোতে নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা মেতেছেন খোশ গল্পে। প্রশাসনের পক্ষ থেকেও জোরে সোরে চলছে প্রস্তুতি, কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। যারা আসলে হামলার সাথে জড়িত ছিল এই গণ অভ্যুত্থানে তাদেরকে জাকসুর সকল ধরনের কার্যক্রমের বাইরে রেখে স্থগিত করে প্রশাসন আসলে চাইলে জাকসুটা করতে পারে। যদি জাকসুটা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের যে সমস্ত অধিকার আছে এইগুলো খুব সহজেই প্রশাসনের কাছে তুলে ধরা সম্ভব হবে। তবে ছাত্রদল, সাংস্কৃতিক জোট ও বাম সংগঠনের ছাত্র নেতারা বলছেন সব অংশীজনের সঙ্গে আলোচনা, গঠনতন্ত্র সংস্কার ও ভোটার তালিকা পুনর্মূল্যায়ন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে জাকসু নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গঠনতন্ত্র সংস্কার সহ অনেকগুলো দাবি আমরা জানিয়েছি। সেই দাবিগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচনের আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি। অন্যান্য যেই সংগঠন আছেন তাদের যেন একটা সাম্য থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা যেন নির্বাচনের আগে যেন ওই পরিস্থিতিটা নিশ্চিত হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে জাকসু নির্বাচনের বিকল্প নেই। জাকসু প্রত্যেকটা স্টুডেন্টের নির্দিষ্ট দাবি দেওয়া যেটা আছে সেটা পূরণ করে। যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসবে আমরা চাই তারা প্রত্যেক সাধারণ শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন থাকুক। জাকসু নির্বাচন নিয়ে মতবিরোধ থাকলেও যৌক্তিক সংস্কার ও অংশীজনদের সঙ্গে আলোচনা সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রের যে এখতিয়ার আছে নির্বাচন কমিশন কিন্তু ডিটেইলস তফসিল ঘোষণা করবে এবং সেখানেই আবার ভোটার তালিকা থেকে ধরে নির্বাচনী যে বিভিন্ন স্টেপ আছে সেই স্টেপগুলো উল্লেখ থাকবে সেই ডিটেলস তফসিলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৮ বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এর মধ্যে ১৯৭২ সালে প্রথম এবং সবশেষ নির্বাচন হয় ১৯৯২ সালে। সময় সংবাদ, সাভার। ২৩ জেলা নিয়ে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আসকারে নিমগ্ন মুসল্লিরা কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। লাখো মানুষের সাথে এই আয়োজনে অংশ নিতে পেরে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আমরা তো এখানে আসা
আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি, আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত জানতে পারতাছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমল করতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। ইজতেমার অর্জিত শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তিজীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা তাদের। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তি জীবনটা কীভাবে সুন্দর হয়, আমার আখিরাতের জীবনটা কীভাবে সুন্দর হয়। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমায় আসার তৌফিক দান করে। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের পর প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি যাব সেখানে। সংবিধানের ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয় নাই, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। কমিশনের পক্ষ থেকে অনেক ব্যাপারে বলা হয়েছে। সংবিধানের ক্ষেত্রে কি পদ্ধতিতে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হবে সেটা নিয়ে আলোচনা করা হয় নাই। বাট আমরা জানি সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কি পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। Any question? Thank you. Thank you. ঠিক আছে। আমরা সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।